আচ্ছা, আমাদের ইন্ট্রোডাক্টরি সয়েল সায়েন্সে অনেক কিছু আলোচনা হয়ে গেছে যখন কলেজ খোলা ছিল তখনই। তারপরে আজকে আমরা নতুন করে দীর্ঘদিন পরে আবার একটা চ্যাপ্টার দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে সয়েল অর্গানিজমস। সয়েল অর্গানিজম, সয়েলের মধ্যে যে লাইফ ফর্মগুলো থাকে, জীবন্ত জিনিসগুলো থাকে, সেগুলোকে বলা হচ্ছে সয়েল অর্গানিজমস। এর মধ্যে প্রথম টপিক হচ্ছে সয়েল মাইক্রোবায়োলজি। সয়েল মাইক্রোবায়োলজি হচ্ছে সায়েন্সের একটা ব্রাঞ্চ যেটা শুধুমাত্র সয়েল মাইক্রো অর্গানিজমস নিয়ে আলোচনা করে। শুধুমাত্র সয়েলের মাইক্রো অর্গানিজমসগুলো। এই সয়েল অর্গানিজমস হচ্ছে কি, অর্গানিজমস হুইচ আর প্রেজেন্ট ইন সয়েল ইজ কল্ড সয়েল অর্গানিজম। organisms present in soil is called soil organism। এই সয়েল অর্গানিজমগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয় মূলত। একটা হচ্ছে ম্যাক্রো অর্গানিজমস অ্যান্ড মাইক্রো অর্গানিজমস। ম্যাক্রো অর্গানিজমস অ্যান্ড মাইক্রো অর্গানিজমস। ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বড়, আর মাইক্রো শব্দের অর্থ ছোট অথবা আণুবীক্ষণিক। ম্যাক্রো অর্গানিজমস, অর্গানিজমস হুইচ ক্যান বি সিন উইথ দ্য নেকেড আই। যেই অর্গানিজমগুলোকে বা যে লিভিং ফর্মগুলোকে খালি চোখে দেখা যায় সেগুলোকেই বলা হচ্ছে ম্যাক্রো অর্গানিজমস। সেই এর যদি এক্সাম্পল বলা যায়, আমি নিজেও একটা ম্যাক্রো অর্গানিজমস, বাট এইখানে বলা হয়েছে যে সয়েল ম্যাক্রো অর্গানিজমস, সেখানে আমার এক্সাম্পল দিলে হবে না। এখানে যদি আমরা আর্থ ওয়ার্ম বলি, আর্থ ওয়ার্ম বা কেঁচো, সেটা সয়েল ম্যাক্রো অর্গানিজমসের মধ্যে পড়বে। স্পাইডার, মিলিপেডস, অ্যান্টিপেডস যেগুলো আছে এগুলো সবই ম্যাক্রো অর্গানিজমসের মধ্যে পড়বে। এরপর হচ্ছে মাইক্রো অর্গানিজমস, অর্গানিজমস দ্যাট ক্যান নট বি সিন উইথ দ্য নেকেড আই, যেটা খালি চোখে দেখা যায় না, বাট আন্ডার মাইক্রোস্কোপ এটা দেখা সম্ভব হবে। মাইক্রোস্কোপিক ভিউতে সেটা দেখা সম্ভব হবে, কিন্তু খালি চোখে দেখা যাবে না। এটাকে বলা হচ্ছে সয়েল মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজমসকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। মাইক্রো অর্গানিজমসকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মাইক্রোফ্লোরা অ্যান্ড মাইক্রোফোনা। মাটির ভিতরে যে অর্গানিজমসগুলো আছে সেগুলো শুধুই যে মাত্র প্রাণী তা কিন্তু না, কিছু উদ্ভিদ জাতীয় আছে, আবার কিছু প্রাণী জাতীয় আছে। প্লান্ট কিংডমের আন্ডারে কিছু আছে, কিছু অ্যানিম্যাল কিংডমের আন্ডারে আছে। যে সকল মাইক্রো অর্গানিজমস প্লান্ট কিংডমের মধ্যে পড়তেছে সেগুলোকে বলা হচ্ছে সয়েল মাইক্রোফ্লোরা। আর যে সকল অর্গানিজমস অ্যানিম্যাল কিংডমের আন্ডারে পড়বে সেগুলোকে বলা হবে মাইক্রোফোনা। ফ্লোরা শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ, আর ফোনা শব্দের অর্থ হচ্ছে প্রাণী। এখানে একটা জিনিস আছে যে আমরা লিভিং অর্গানিজমসকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্লান্ট কিংডম আর একটা হচ্ছে অ্যানিম্যাল কিংডম। মানব জাতির মধ্যে যেরকম মেল অ্যান্ড ফিমেল আছে, মেল এবং ফিমেল আছে, ঠিক তেমনিভাবে মানব জাতির মধ্যে আরেকটা থার্ড পার্সন আছে, তাই না? যেটাকে আমরা খাঁটি বাংলা শব্দে কি বলি, কি বলি? রেসপন্স করো। ট্রান্সজেন্ডার। ক্রস জেন্ডার, ঠিক সেম টাইপ। আমরা সয়েলের মধ্যে একটা জিনিস পাই যেটা নট প্লান্ট প্লান্ট কিংডমের মধ্যেও পড়বে না, আবার অ্যানিম্যাল কিংডমের মধ্যেও পড়বে না। এই এই যে প্রাণীটার অর্গানিজমসটার কথা বলতেছি সেটা বোথ মেল, সরি, বোথ অ্যানিম্যাল অ্যান্ড প্লান্ট দুইটারই বৈশিষ্ট্য বহন করবে। ঠিক আছে? এই এই জাতীয় যে এটা অর্গানিজমসটা আছে সেটাকে একটা আলাদা কিংডমের মধ্যে ফেলানো হয়েছে, সেটাকে নাম দেওয়া হয়েছে তোমার প্রোটিস্টা, যেটা অ্যানিমেল এবং প্লান্ট দুইটারই বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে? প্রোটিস্টা আর ক্লাসিফাইড ইনটু টু গ্রুপস, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা। প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা, এই দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে প্রোটিস্টাকে। একটা হচ্ছে আদিকোষী আর একটা হচ্ছে বহুকোষী। স্যার স্ক্রিনটা শেয়ার করেন একটু কাইন্ডলি। স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখানে পিডিএফ। স্ক্রিনটা শেয়ার করলে আমাদের একটু সুবিধা হয়। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না, এখানে পিডিএফ ফাইল নাই। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পিডিএফ ফাইল নাই, তোমাদের সুবিধার্থে কিছু কিছু কাজ আমি করতেছি, সেটা আমি পরে দেব। ঠিক আছে? ক্লাস শেষে বলবো। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্লান্ট অ্যান্ড অ্যানিমেল আর একটা হচ্ছে প্রোটিস্টা, এই দুই তিনটা বিষয়ে আলোচনা করতেছি বা শুরু করছি, তাই না? এরপরে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া।
ব্যাকটেরিয়া আর ইউনিসেলুলার মাইক্রোস্কোপিক অর্গানিজমস। মাইক্রোস্কোপিক অর্গানিজমস যেগুলো আছে তার মধ্যে ব্যাকটেরিয়া একটা। এটা সাধারণত সাইজ হয়ে থাকে 0.5 থেকে 5 মাইক্রন এর মধ্যে। 0.5 থেকে 5 মাইক্রনের মধ্যে। শেপ হচ্ছে রাউন্ড অথবা স্ফেরিক্যাল হতে পারে, রোড শেপ হতে পারে, স্পাইরাল হতে পারে, গোলাকৃতি হতে পারে, রোডের মতো হতে পারে, অথবা কোয়েল এর মতো হতে পারে, স্পাইরাল। ঠিক আছে। ব্যাকটেরিয়ার একটা ক্লাসিফিকেশন আছে যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়া ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 ওয়েজ। তিন ভাবে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করা যায়, তিন ভাবে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন তোমরা কিন্তু খাতা কলম নিয়ে কিছু জিনিস নোট করে রাখতে পারো। ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়াকে তিনটা ওয়েতে ক্লাসিফাই করা যায়। নাম্বার 1 হচ্ছে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? এটা হচ্ছে বেসড অন নিউট্রিশন। ব্যাকটেরিয়া খাবার কথা থেকে বা কিভাবে গ্রহণ করে এটার উপর বেস করে যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে সেটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। নাম্বার 2 মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। শেপ অ্যান্ড সাইজ, আকার এবং আকৃতির উপর বেস করে যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে ব্যাকটেরিয়ার সেটাকে বলা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে। আর এটা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে তিনটা ওয়েতে ক্লাসিফাই করা হচ্ছে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন যেটা বেসড অন নিউট্রিশনের উপর বেস করে, আর এটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন শেপ অ্যান্ড সাইজের উপর বেস করে, আর এটা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন সেটা হচ্ছে বায়োলজিক্যাল বিহেভিয়ারের উপর বেস করে। ঠিক আছে। এই তিনটা ক্লাসিফিকেশন সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। তাহলে প্রথমেই আমরা যাই ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ফিজিওলজিক্যাল classification of bacteria. This classification is based on the mode of nutrition and it is classified into two groups. কি বলছে? প্রথমত এই ক্লাসিফিকেশনটা হচ্ছে নিউট্রিশনের উপর বেস করে এবং এটাকে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। কোনটাকে? ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনকেই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অটোট্রফিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। আমরা ধীরে ধীরে সবগুলোর ডেসক্রিপশনের দিকে যাব। একটা হচ্ছে অটোট্রফিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। এবার অটোট্রফিক ব্যাকটেরিয়া সম্পর্কে ডিটেলসে যাই। দে আর ক্যাপাবল অফ ইউটিলাইজিং অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড as source of carbon and get their energy from সানলাইট। কি বলছে? তাদের আসলে যে কোনো অর্গানিজমসের বাঁচতে গেলে খাবারের প্রয়োজন হয়, এনার্জির প্রয়োজন হয়। এই ব্যাকটেরিয়া যখন কোথাও গ্রো করে তখন তার কার্বন ডাইঅক্সাইড এর প্রয়োজন হয়, কারণ তারা ওইখান থেকে কার্বন সোর্স খাবার হিসেবে ব্যবহার করে কার্বনকে, এবং এনার্জি গ্রহণ করে সানলাইট থেকে। তাহলে যে সকল ব্যাকটেরিয়া অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করবে কার্বন সোর্স হিসেবে এবং সানলাইট থেকে সরাসরি এনার্জি গ্রহণ করবে, সে সকল ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে অটোট্রফিক ব্যাকটেরিয়া। বোঝা যায়? হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে কি বললাম? যারা অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডকে কার্বন সোর্স হিসেবে গ্রহণ করবে এবং সানলাইট থেকে সরাসরি এনার্জি গ্রহণ করবে সেই সব ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে অটোট্রফিক ব্যাকটেরিয়া। ঠিক আছে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গ্রিন সালফার ব্যাকটেরিয়া। গ্রিন সালফার ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কোনটাকে? অটোট্রফিক ব্যাকটেরিয়াকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ক্যামো অটোট্রফিক ব্যাকটেরিয়া। তাহলে অটোট্রফিক ব্যাকটেরিয়া দুই প্রকারের, ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া, ক্যামো অটোট্রফিক ব্যাকটেরিয়া। ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া কোনটা? দিস ব্যাকটেরিয়া গেট দেয়ার কার্বন ফ্রম অ্যাটমসফিয়ার অ্যান্ড এনার্জি ফ্রম সানলাইট। যেই ব্যাকটেরিয়াটা তোমার এনার্জি গ্রহণ করবে কার্বন থেকে, অ্যাটমসফিয়ারিক কার্বন থেকে, আর এনার্জি গ্রহণ করবে হচ্ছে সানলাইট থেকে, সেটাকে বলা হচ্ছে ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া। যেমন এক্সাম্পল হচ্ছে গ্রিন সালফার ব্যাকটেরিয়া, এর আগে যেটা বললাম ওইটাই। গ্রিন সালফার ব্যাকটেরিয়া হচ্ছে ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়ার এক্সাম্পল। এরপর হচ্ছে ক্যামো অটোট্রফিক ব্যাকটেরিয়া। দিস ব্যাকটেরিয়া গেট দেয়ার কার্বন ফ্রম অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড and energy from the oxidation of inorganic compounds. এনার্জিটাকে কোথা থেকে গ্রহণ করবে? সেটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ডসকে অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে যে এনার্জিটা উৎপন্ন হবে সেই এনার্জিটা তারা ব্যবহার করবে। ঠিক আছে। এটা হচ্ছে ক্যামো অটোট্রফিক ব্যাকটেরিয়া। এই ক্যামো অটোট্রফিক ব্যাকটেরিয়াকে
আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে কিন্তু ভাগ অনেকগুলো আছে, ঠিক আছে, একটার পরে একটা ছক আকারে আছে। ছকটা যখন শীট পাবা তখন ওইখান থেকে দেখে নিতে হবে। তাহলে দিস টাইপস অফ ব্যাকটেরিয়া আর ডিভাইডেড ইনটু টু গ্রুপস। কোনটা? ক্যামোঅটোট্রফিক ব্যাকটেরিয়া। একটা হচ্ছে অব্লিগেট ক্যামোঅটোট্রফিক ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ক্যামোঅটোট্রফিক ব্যাকটেরিয়া। অব্লিগেট ক্যামোঅটোট্রফিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ক্যামোঅটোট্রফিক ব্যাকটেরিয়া। অব্লিগেট ক্যামোঅটোট্রফিক ব্যাকটেরিয়া কোনটা? দে গেট দেয়ার এনার্জি ফ্রম দ্য অক্সিডেশন অফ স্পেসিফিক ইনঅর্গানিক কম্পাউন্ডস। নির্দিষ্ট একটা ইনঅর্গানিক কম্পাউন্ডস থেকে যে ব্যাকটেরিয়াটা এনার্জি গ্রহণ করবে, নির্দিষ্ট ইনঅর্গানিক কম্পাউন্ডস আসলে অনেকগুলো আছে। একটা ব্যাকটেরিয়া একটা স্পেসিফিক ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে যখন এনার্জি গ্রহণ করবে অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে, তখন সেটাকে বলা হচ্ছে অব্লিগেট ক্যামোঅটোট্রফিক ব্যাকটেরিয়া। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে এই জায়গায় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া অ্যান্ড নাইট্রোব্যাক্টার। নাইট্রোসোমোনাস আর হচ্ছে নাইট্রোব্যাক্টার। নাইট্রোসোমোনাস যেটা ব্যাকটেরিয়া সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নকে নাইট্রাইট আয়নে রূপান্তরিত করে ওইখানে যে এনার্জিটা পাবে সেটা সে গ্রহণ করবে। আর একটা হচ্ছে নাইট্রোব্যাক্টার, এটা নাইট্রেট আয়নকে নাইট্রেট আয়নে রূপান্তরিত করবে। এক কথায় অ্যামোনিয়াম কন্টেইনিং যে ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো আছে সেটাকে অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে ভেঙে যে এনার্জিটা পাবে সেটাই তারা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ব্যবহার করবে। ঠিক আছে। এরপর হচ্ছে সালফার ব্যাকটেরিয়া, এর এক্সাম্পল হচ্ছে থায়োবেসিলাস। থায়োবেসিলাস এই ব্যাকটেরিয়ার কাজ কি? এই সালফার কন্টেইনিং যে ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো আছে সেটাকে ভাঙবে, সেটাকে ভাঙে ওখান থেকে অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে তারা ওই জায়গা থেকে এনার্জি গ্রহণ করবে। যেমন সালফারকে অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে যদি সালফেট আয়নে রূপান্তর করে তাহলে সেখান থেকে যে এনার্জিটা পাবে সেই এনার্জিটা সেই জায়গায় ব্যবহার করবে। এরপর হচ্ছে আয়রন ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়াগুলোর কথা বলতেছি সেগুলো কিন্তু সবগুলোই অব্লিগেট ক্যামোঅটোট্রফিক ব্যাকটেরিয়ার টাইপস এবং এক্সাম্পল। আয়রন ব্যাকটেরিয়া এর এক্সাম্পল হচ্ছে ফেরোবেসিলাস। ফেরোবেসিলাস ব্যাকটেরিয়া কী করবে? ফেরাস আয়ন কন্টেইনিং ইনঅর্গানিক কম্পাউন্ডকে ফেরিক আয়নে রূপান্তরিত করার সময় যে এনার্জিটুকু পাবে সেটা থেকে সে তার লাইফ সাইকেল এগিয়ে নিয়ে যাবে। এরপর হচ্ছে হাইড্রোজেন ব্যাকটেরিয়া। হাইড্রোজেন ব্যাকটেরিয়া এর এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেনোমোনাস। হাইড্রোজেন ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেনোমোনাস। এ কী করবে? হাইড্রোজেন এবং অক্সিজেন সম্মিলিত হয়ে যখন পানি উৎপন্ন হবে তখন ওই জায়গায় কিছু এনার্জি উৎপন্ন হবে, সেই এনার্জি থেকে এই ব্যাকটেরিয়াটা এনার্জি গ্রহণ করবে। এরপর হচ্ছে মিথেন ব্যাকটেরিয়া। মিথেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে মিথানল উৎপন্ন করার সময় কিছু এনার্জি উৎপন্ন হবে ওই জায়গায়। এরপর হচ্ছে ম্যাঙ্গানিজ ব্যাকটেরিয়া। ম্যাঙ্গানাস আয়নকে ম্যাঙ্গানিজ আয়নে রূপান্তরিত করার সময় যে এনার্জিটুকু পাবে সেটা ব্যবহার করে তারা লাইফ সাইকেল এগিয়ে নিয়ে যাবে। এতক্ষণ যেগুলো বলা হলো সবগুলো হচ্ছে অব্লিগেট ক্যামোঅটোট্রফিক ব্যাকটেরিয়ার টাইপস এবং এক্সাম্পল। এরপরে হচ্ছে ফ্যাকাল্টেটিভ ক্যামোঅটোট্রফিক ব্যাকটেরিয়া। ফ্যাকাল্টেটিভ ক্যামোঅটোট্রফিক ব্যাকটেরিয়া, they get their energy from the oxidation of any inorganic compounds or simple carbon compounds. এই ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়াটা কি? এ যে কোনো ধরনের ইনঅর্গানিক কম্পাউন্ডকে অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে সে ওই জায়গায় এনার্জি নিতে পারবে, অথবা সিম্পল কোনো কার্বন কম্পাউন্ডস থেকে। এর এক্সাম্পল হচ্ছে ফ্লাভোব্যাকটেরিয়াম। এগুলো কিন্তু নতুন নতুন টার্মস বা নতুন নতুন ব্যাকটেরিয়ার নাম, এগুলোর আলাদা কোনো মিনিংস নাই। এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা একটা ব্যাকটেরিয়ার নাম। ফ্লাভোব্যাকটেরিয়াম, ক্রোমোব্যাকটেরিয়াম, এই দুটো হচ্ছে দুই রকমের ব্যাকটেরিয়ার এক্সাম্পল। তাহলে আমাদের ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, মোড অফ নিউট্রিশন, এর দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে অটোট্রফিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করা হলো সেগুলো গেল হচ্ছে অটোট্রফিক ব্যাকটেরিয়া এর ক্লাসিফিকেশন। এরপরে আসতেছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। হেটারোট্রফিক ব্যাকটেরিয়া কি? দে গেট দেয়ার বোথ কার্বন অ্যান্ড এনার্জি ফ্রম অর্গানিক কম্পাউন্ডস। এর আগেরটা কি ছিল? অটোট্রফিক ব্যাকটেরিয়া ছিল দে গেট দেয়ার কার্বন ফ্রম অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এনার্জি ফ্রম সানলাইট অর ইনঅর্গানিক কম্পাউন্ডস। কিন্তু হেটারোট্রফিক ব্যাকটেরিয়া যেটা, এ কী করবে? বোথ
কার্বন এবং এনার্জি দুইটাই অর্গানিক কম্পাউন্ডস থেকে গ্রহণ করবে। অ্যান্ড দে ডু নট গেট দেয়ার কার্বন ফ্রম অ্যাটমসফিয়ার, এবং তারা অ্যাটমসফিয়ার থেকে কোনো কার্বনকেই গ্রহণ করবে না। তাহলে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া কোনটা? যে ব্যাকটেরিয়াগুলো বোথ কার্বন এবং এনার্জি দুটোই অর্গানিক কম্পাউন্ডস থেকে গ্রহণ করবে, সেটাকে বলা হচ্ছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। এর এক্সাম্পল হচ্ছে অ্যাজোটোব্যাক্টার। এই হেটারোট্রফিক ব্যাকটেরিয়াকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আর নন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তাহলে হেটারোট্রফিক ব্যাকটেরিয়াকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে নন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হুইচ ক্যান ফিক্স নাইট্রোজেন ফ্রম অ্যাটমসফিয়ার। আমরা জানি কিছু কিছু গাছ আছে, যেমন লিগুমিনোসি গোত্রের বেশ কিছু গাছ আছে যেগুলোর শিকড়ে রুটসের মধ্যে কিছু নডিউলস হয়, তাই না? হ্যালো, স্যার ওই যে নাইট্রোজেন খাদ্য সঞ্চয় করে তারা, খাদ্য সঞ্চয় করে না ওই জায়গায়, অ্যাকচুয়ালি ওই জায়গায় আমি যেটা যেমন বলতেছিলাম স্যার ধইঞ্চা। ধনচা আছে, লিগুমিনোসি গোত্রের যেগুলো উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের কিছু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গাছের রুটসের মধ্যে কিছু নডিউলস হয়। সেই নডিউলসের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনকে ফিক্স করে নিয়ে যায়, ওই নডিউলসের মধ্যে জমা করতে পারে। এটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। যেই ব্যাকটেরিয়াগুলো জি স্যার। অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনকে ধরে নিয়ে আসে নডিউলসের মধ্যে জমা করতে পারে, সেগুলোকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া হুইচ ক্যান ফিক্স নাইট্রোজেন ফ্রম অ্যাটমসফিয়ার ইজ কল্ড নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। যেমন রাইজোবিয়াম, এক্সাম্পল হচ্ছে রাইজোবিয়াম, ঠিক আছে? রাইজোবিয়াম এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে নন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া বা ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। নন সিম্বায়োটিক যেটা, সেটার আরেকটা নাম হচ্ছে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, ঠিক আছে? সিম্বায়োটিক ব্যাকটেরিয়া হচ্ছে কি সহ অবস্থান। আমি একজনের বাসায় থাকবো, তার কোনো ক্ষতি করব না, তারও উপকার করব, আমারও উপকার হবে। পেইং গেস্ট দেখো না, পেইং গেস্ট, আমার বাসায় একজন গেস্ট থাকতেছে, সে খাচ্ছে দাচ্ছে থাকতেছে, আবার আমাকে সব কিছুর জন্য পেমেন্ট দিচ্ছে। তার মানে কি, দুজনেরই সুবিধা হচ্ছে, আমারও কিছু সুবিধা হচ্ছে, সেও থাকতে পারতেছে, তাই না? তো এই মিউচুয়াল বেনিফিট। হ্যাঁ, ফিউচার বেনিফিট বলা যায় আর কি, ঠিকই আছে। সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, দিস কাইন্ডস অফ ব্যাকটেরিয়া ক্যান ফিক্স নাইট্রোজেন ইন অ্যাসোসিয়েশন উইথ আদার অর্গানিজমস। যেমন তোমার রাইজোবিয়ামের কথা একটু আগে আমি বললাম, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া তোমার ধইঞ্চা গাছের রুটসের মধ্যে যে নডিউলসটা হচ্ছে, সেই নডিউলসের মধ্যে অবস্থান করতেছে। তার মানে কি, সেই জায়গায় একটা বাসা বাড়ি পাচ্ছে, থাকার একটা স্থান পাচ্ছে, বিনিময়ে সে গাছকে নাইট্রোজেন অ্যাটমসফিয়ার থেকে নিয়ে এসে দিচ্ছে। তার মানে কি, উপকারটা দুজনকারই হচ্ছে, একসঙ্গে অবস্থান করতেছে, অবস্থান করে দুজনেই উপকৃত হচ্ছে। এটি হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। এর এক্সাম্পল হচ্ছে রাইজোবিয়াম। আর যদি রাইজোবিয়ামের সঙ্গে আমরা রাইজোবিয়াম ধইঞ্চা অ্যাসোসিয়েশনটাও বলতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে নন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। এর নন সিম্বায়োটিক কি? আমি একজনকার বাসায় থাকতেছি, স্যার, কেউ মনে হয় জয়েন করতে যাচ্ছে, একটু এই মানে অ্যাকসেপ্ট করতেন। এই মুহূর্তে আর কেউ নাই। আচ্ছা আচ্ছা, ঠিক যারা আছে। আসতেছে তাদেরকে আমরা অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে নন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, একটু আগে বললাম যে রাইজোবিয়াম ধইঞ্চা গাছের নডিউলসের মধ্যে, রুটের মধ্যে যে নডিউলস হচ্ছে, সেইটাখানে অবস্থা তানি, আচ্ছা তানি আসছে, ঠিক আছে, ওকে। তাহলে একটু আগে বলতেছিলাম যে রাইজোবিয়াম ধইঞ্চা গাছের নডিউলসের মধ্যে থাকতেছে, সে ধইঞ্চা গাছকে কিছু সুবিধা দিচ্ছে, সে নিজেও কিছু সুবিধা পাচ্ছে, তাই না? কিন্তু নন সিম্বায়োটিক যেটা, সেটা হচ্ছে আমি একজনকার বাসায় থাকবো, খাবো দাবো, কিন্তু তাকে আমি কোনো পেমেন্ট করব না, আমি সুবিধা নেব, বাট তাকে কোনো সুবিধা আমি দেব না। এটাই হচ্ছে নন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। দিস কাইন্ডস অফ ব্যাকটেরিয়া ক্যান ফিক্স নাইট্রোজেন উইথাউট দ্য অ্যাসোসিয়েশন অফ আদার অর্গানিজমস। কারো সঙ্গে অবস্থান না করেই সেই জায়গায় নাইট্রোজেন ফিক্স করতে পারে। দিস ব্যাকটেরিয়া আর অলসো নন এজ ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। যেহেতু এ কারো জায়গায় কারো উপর নির্ভরশীল নয়, সেহেতু এটাকে বলা হয় ফ্রি লিভিং ব্যাকটেরিয়া।
এই ব্যাকটেরিয়াটাকে নন সিম্বায়োটিক ব্যাকটেরিয়াটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। দিস ব্যাকটেরিয়া ডিভাইডেড ইনটু টু গ্রুপস, একটা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়া। অ্যারোবিক শব্দের অর্থ হচ্ছে বাতাসের উপস্থিতি, আর অ্যানারোবিক শব্দের হচ্ছে বাতাসের অনুপস্থিতি। অ্যারোবিক ব্যাকটেরিয়া কোনটা? অ্যারোবিক নন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া বলতে পারি এটাকে আমরা। এই অ্যারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে কি, যে বাতাসের উপস্থিতিতে বেঁচে থাকতে পারবে এবং এই সিম্বায়োসিস করতে পারবে, প্রক্রিয়াটা চালাতে পারবে, সেটাকে বলা হচ্ছে অ্যারোবিক নন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। ঠিক আছে। আর অ্যানারোবিক কোনটা? যেটা বাতাসের অনুপস্থিতিতে বেঁচে থাকতে পারবে না, সেটাকে বলা হচ্ছে অ্যানঅ্যারোবিক নন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। ঠিক আছে। ওকে, এরপর আছে নন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। প্রথমে আসছিল নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া প্রথম ভাগটা, তারপর হচ্ছে নন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তাহলে এখানে বোঝা যায় যে কি, যে ব্যাকটেরিয়াগুলো অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন ফিক্স করতে পারবে না, সেটি হচ্ছে নন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হুইচ ক্যান নট ফিক্স অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন অ্যান্ড দে ইউটিলাইজ দ্য ফিক্সড নাইট্রোজেন। যে নাইট্রোজেনগুলো আগে থেকেই ফিক্সড করা আছে, বা নডিউলসের মধ্যে যে নাইট্রোজেনগুলো আছে সেই নাইট্রোজেনগুলোকে ব্যবহার করবে, কিন্তু তারা কোনো নাইট্রোজেন অ্যাটমসফিয়ার থেকে ফিক্স করবে না, সেটাই হচ্ছে নন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। ঠিক আছে। নন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্পোর ফর্মার ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে নন স্পোর ফর্মার ব্যাকটেরিয়া। ঠিক আছে। স্পোর ফর্মার ব্যাকটেরিয়া আর নন স্পোর ফর্মার ব্যাকটেরিয়া। দিস ব্যাকটেরিয়া ফর্ম স্পোর ইন ফেভারেবল কন্ডিশন। আমরা জানি, আমরা অনেক সময় দেখছি যে আমরা বাসায় যদি কোনো কারণে পাউরুটি নিয়ে এসে রাখি, তাহলে এটা যদি না খাই, ভুলবশত বাইরে ওপেন জায়গায় রাখি, তাহলে দেখা যায় যে ছত্রাক জন্মে গেছে, তাই না? ছত্রাক জন্মে যায়, ছত্রাক জন্মানোর পরে এই জায়গায় কিছু কালো কালো দানার মতো জিনিস, সুজি দানার মতো জিনিস দেখা যায়, সেটাই হচ্ছে স্পোর। সেটা হচ্ছে ফাঙ্গাল স্পোর। সেটা ফাঙ্গাল স্পোর, কিন্তু এই জায়গায় ফাঙ্গাল নয়, এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল স্পোর। হ্যাঁ, যেসব নাইট্রোজেন নন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া স্পোর উৎপন্ন করতে পারে, সেটাকে বলা হচ্ছে স্পোর ফর্মার ব্যাকটেরিয়া। আর যে সকল ব্যাকটেরিয়া স্পোর উৎপন্ন করতে পারে না বা উৎপাদন করতে পারে না, সেটাকে বলা হচ্ছে নন স্পোর ফর্মার ব্যাকটেরিয়া। এই স্পোর ফর্মার ব্যাকটেরিয়াকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক ব্যাকটেরিয়া। স্পোর ফর্মার ব্যাকটেরিয়াও একটা হচ্ছে বাতাসের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে, আর একটা বাতাসের অনুপস্থিতিতে বেঁচে থাকতে পারে না। নন স্পোর ফর্মার ব্যাকটেরিয়াকেও সেম ভাবে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্পোর ফর্মার, সরি, একটা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে নন অ্যারোবিক ব্যাকটেরিয়া। এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন এইখান পর্যন্তই। ফিজিওলজিক্যাল বা মোড অফ নিউট্রিশন যেটা ক্লাসিফিকেশন ব্যাকটেরিয়ার, সেটা এখান পর্যন্তই। এরপরে যেটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। মরফোলজিক্যাল, বেসড অন শেপ অ্যান্ড সাইজ। On the basis of shape and size, bacteria can be classified into three groups. শেপ এবং সাইজের উপর বেস করে ব্যাকটেরিয়াকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কক্কাস, টার্মসগুলো নতুন, কক্কাস, COCCUS, কক্কাস। স্ফেরিক্যাল শেপড, বেসিলাস, এটা হচ্ছে রড লাইক, রডের মতো। আর হচ্ছে স্পাইরিলাম, কোয়েল লাইক। আমি আবার বলতেছি, তাহলে শেপ অ্যান্ড সাইজের উপর বেস করে ব্যাকটেরিয়া তিন প্রকারের, একটা হচ্ছে কক্কাস, তারপর হচ্ছে বেসিলাস, আর একটা হচ্ছে স্পাইরিলাম। তাহলে কক্কাস যেটা, সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। এই যে কক্কাস ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে স্ফেরিক্যাল শেপড। যখন তোমরা কোনটা বুঝতেছো, আমি যদি শর্টকাটে বলতে চাই, সেটা হচ্ছে ডাম্বেল আকৃতির। তাহলে কক্কাস ব্যাকটেরিয়া কোনটা? দ্য টার্ম কক্কাস derived from the Greek word coccus means a berry বা জাম আকৃতির। আমি ডাম্বেল যেটা বললাম কিছুটা কাছাকাছি, বেরি লাইক শেপড। ঠিক আছে। এনি কাইন্ড অফ স্ফেরিক্যাল ব্যাকটেরিয়াম ইজ নন অ্যাজ কক্কাস। যে কোনো ধরনের স্ফেরিক্যাল শেপড ব্যাকটেরিয়ামকে বলা হচ্ছে কক্কাস। দিস টাইপস অফ ব্যাকটেরিয়া আর অফ 5 কাইন্ডস, 5 ভাগে ভাগ করা হয়েছে। কোনটাকে? কক্কাস ব্যাকটেরিয়াকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে।
প্রথম ভাগটা হচ্ছে ডিপ্লোকক্কাস। ডিপ্লোকক্কাস এগুলোর ডিটেলস যেটা আছে সেটা আমি একটু পরে যাব, আগে নামগুলো বলে নেই। ডিপ্লোকক্কাস, ডিপ্লো মানে দুই, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, টেট্রাড, TETRAD, টেট্রাড, সার্সিনা, সার্সিনা, আর হচ্ছে স্টাফাইলোকক্কাস। তাহলে 5 প্রকারের কি কি? ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, টেট্রাড, সার্সিনা, স্টাফাইলোকক্কাস। এখন যাই ডিপ্লোকক্কাস। আমরা জানি ব্যাকটেরিয়ার সেল ডিভিশন হয়, এই সেল ডিভিশনের উপর বেস করে ডিপ্লো, স্ট্রেপ্টো, টেট্রাড, সার্সিনা, স্টাফাইলো এইটার উপর বেস করেই কিন্তু এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে কক্কাস ব্যাকটেরিয়ার। তাহলে ডিপ্লোকক্কাস কোনটা? হোয়েন সেলস ডিভাইড ইন ওয়ান প্লেন অ্যান্ড রিমেইন অ্যাটাচড প্রিডমিনেন্টলি ইন পেয়ার্স। দুইটা দুইটা করে। ডিপ্লো শব্দটার অর্থ হচ্ছে কি, জায়গায় ব্যাকটেরিয়াটা যখন সেল ডিভিশন করবে তখন একটা প্লেনের মধ্যে সেটার মধ্যে বিভাজন হবে এবং তারা দুইটা দুইটা করে পেয়ার আকারে অবস্থান করবে, এই জন্য বলা হচ্ছে ডিপ্লো। ডিপ্লো মানে দুই বা পেয়ার, ঠিক আছে? তাহলে একটা প্লেনের মধ্যে যখন সেটা সেল ডিভিশন হবে এবং তারা অ্যাটাচড থাকবে, কয়টা করে? দুইটা দুইটা করে অ্যাটাচড থাকবে বা পেয়ার, লাইক পেয়ারের মতো অবস্থান করবে, ঠিক আছে? এরপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, সেল ডিভাইড ইন ওয়ান প্লেন অ্যান্ড রিমেইন অ্যাটাচড টু ফর্ম চেইন। তাহলে স্ট্রেপ্টোকক্কাস কোনটা? এটাও একটা প্লেনের মধ্যেই সেল ডিভিশন হবে, কিন্তু এরা দুইটা দুইটা করে অবস্থান করবে না, একটা চেইন, শিকল লাইক আকৃতি তৈরি করবে, চেইন ফর্ম করবে, সেটাকে বলা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, ঠিক আছে? এর এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। এরপর হচ্ছে টেট্রাড, সেলস ডিভাইড ইন টু প্লেনস অ্যান্ড রিমেইন অ্যাটাচড টু ফর্ম এ গ্রুপ অফ 4 সেলস। এটা টেট্রাড যে ব্যাকটেরিয়াটা আছে, এই টেট্রাড ব্যাকটেরিয়াটা কী হবে? এর সেল ডিভিশন হওয়ার সময় দুইটা প্লেনে, দুইটা তলে এটা বিভক্ত হবে এবং একটা করে গ্রুপ ফর্ম করবে, সেই গ্রুপ, প্রত্যেক গ্রুপেই 4টা করে ব্যাকটেরিয়া অবস্থান করবে, 4টা করে, ঠিক আছে? 4টা করে ব্যাকটেরিয়া অবস্থান করবে, সেটাকে বলা হচ্ছে টেট্রাড। এরপর হচ্ছে সার্সিনা, সেলস ডিভাইড ইন 3 প্লেনস ইন রেগুলার প্যাটার্ন অ্যান্ড রিমেইন অ্যাটাচড টু ফর্ম কিউবয়েডাল অ্যারেঞ্জমেন্ট অফ সেলস। এখানে যেটা বলা হয়েছে, 3টা প্লেনে সেলগুলোর ডিভিশন হবে এবং এরা একটা গ্রুপ তৈরি করবে, কিন্তু এই গ্রুপটা হবে কিউব আকৃতির, অনেকগুলো হ্যাজার্ড অবস্থায় থাকবে কিন্তু একটা কিউবের মতন আকৃতি তৈরি হবে। এরপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে স্টাফাইলোকক্কাস, হ্যাপাজার্ড অ্যারেঞ্জমেন্ট অফ সেলস। এখানে সেলগুলোর কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে না, এলোমেলো অ্যারেঞ্জমেন্ট থাকবে, হ্যাপাজার্ড অ্যারেঞ্জমেন্ট অফ সেলস, ঠিক আছে? তাহলে প্রথম যেটা, সেটাতে বললাম আমরা কি, ডিপ্লোকক্কাস, সেটা পেয়ার লাইকে অবস্থান করবে, পেয়ারের মতো দুটো দুটো করে জোড়ায় জোড়ায় অবস্থান করবে। তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাসে হচ্ছে শিকল লাইক আকৃতি তৈরি করবে। তারপর হচ্ছে টেট্রাড, 4টার একটা করে গ্রুপ তৈরি করবে। সার্সিনা, 4-এর অধিক বাট একটা কিউবের মতন আকৃতি উৎপন্ন করবে। আর স্টাফাইলোকক্কাস হচ্ছে নির্দিষ্ট কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে না। এই ব্যাকটেরিয়াগুলোকে এই কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে আর কি, কক্কাসগুলোকে। এরপর হচ্ছে বেসিলাস। স্যার মাইক্রোককাস বা মনোককাস বললেন না? মাইক্রোকক্কাস না তো, মাইক্রোকক্কাস না, এই জায়গায় হচ্ছে স্যার মনোককাস একটা ছিল, কক্কাসকে স্যার 6 ভাগে ভাগ করছে। কক্কাসকে 6 ভাগে ভাগ করা হয়েছে, নতুন ভাগ আসছে, সেটা আমার এই জায়গায় নাই। তোমরা তো শোনো, এখানে আমি কক্কাসকে 6 ভাগে স্যার মনো মনোকক্কাসে ভাগ করছে। আচ্ছা শোনো, জি স্যার, একটা একটা করে থাকবে তারা। সিঙ্গেল সিঙ্গেল অবস্থান করবে। আচ্ছা শোনো, আমার কাছে যে কালেকশনটা আছে সেটার মধ্যে ওইটা নাই, ওটা দরকার হলে পরবর্তীতে ওইটা ডিরেকশন দেব, ঠিক আছে? হ্যালো, ধন্যবাদ স্যার। ওকে। এরপর হচ্ছে বেসিলাস। বেসিলাস, এনি কাইন্ড অফ রোড শেপড ব্যাকটেরিয়াম ইজ কল্ড বেসিলাস। রোড আকৃতির যে শেপগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে বলা হচ্ছে বেসিলাস ব্যাকটেরিয়া। দিস ব্যাকটেরিয়া আর অফ টু টাইপস, দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিপ্লোবেসিলাস আর স্ট্রেপ্টোবেসিলাস। ডিপ্লোবেসিলাস আর স্ট্রেপ্টোবেসিলাস। এর আগে ছিল কি ডিপ্লোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাস, তাই না? ডিপ্লো আর স্ট্রেপ্টো, এই
জিনিসটা সেম, ঠিক আছে। ডিপ্লো তারা দুইটা দুইটা করে অবস্থান করবে। রোড লাইক ব্যাকটেরিয়া একটা প্লেনে বিভক্ত হয়ে দুইটা দুইটা করে অবস্থান করবে, পেয়ারে অবস্থান করবে আগেরটার মতোই, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ডিপ্লোবেসিলাস। আর হচ্ছে স্ট্রেপ্টোবেসিলাস সেম স্ট্রেপ্টোকক্কাসের মতোই, যে এরা চেইন লাইক স্ট্রাকচার ফর্ম করবে, ঠিক আছে। চেইন লাইক স্ট্রাকচার ফর্ম করবে, এটি হচ্ছে স্ট্রেপ্টোবেসিলাস। এরপর হচ্ছে স্পাইরিলাম এনি কাইন্ড অফ স্পাইরাল শেপড ব্যাকটেরিয়াম ইজ নন এজ স্পাইরিলাম। কোয়েল আকৃতির যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে স্পাইরিলাম ব্যাকটেরিয়া। শেষ করে দিচ্ছি আমি। আচ্ছা, এই স্পাইরিলাম ব্যাকটেরিয়াকে আবার তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাইব্রিও, স্পাইরিলাম, স্পাইরোক্যাট। নাম তিনটা ভালো করে শোনো, ভাইব্রিও, স্পাইরিলাম, স্পাইরোক্যাট। ভাইব্রিও সরি ভাইব্রিও এক a curved rod like rod with less than one complete spiral turn। এটা অ্যাকচুয়ালি আমি যদি হোয়াইট বোর্ডে দেখাতে পারতাম ভালো হতো। আচ্ছা, এই ব্যাকটেরিয়াটা স্পাইরিলাম পেঁচানো হবে, কিন্তু একটা বৃত্ত যদি আমি আঁকতে যাই, একটা বৃত্ত কম্পাসটাকে সম্পূর্ণটা টানে জোড়া না লাগিয়ে যদি একটু স্পেস রেখে দেই, ফাঁকা রাখি, তাহলে কি হবে? বৃত্তটা তো কমপ্লিট হবে না, কিন্তু একটা টার্ন কমপ্লিট হবে। এক কথায় আমি যদি বলি বৃত্তচাপ হবে আর কি স্যার একটা। বৃত্তচাপ হবে অত ওরকম না, জাস্ট আমরা যে বাংলায় এক লিখি না, বাংলায় এক লিখিত, তাই না? স্যার কমা আকৃতি বলা যায় না? জি স্যার, চন্দ্রাকৃতি আর কি, অর্ধচন্দ্রাকৃতি, কমাকৃতি স্যার, কমা ইব্রিও কমা। আকৃতি, হ্যাঁ। কমাকৃতির বা অর্ধচন্দ্রাকৃতির সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে বাংলায় এক। বাংলায় এক, জি স্যার। হ্যাঁ, বাংলায় এক আকৃতি যেটা, সেটাই হচ্ছে ভাইব্রিও, ঠিক আছে। ভাইব্রিও। এরপর হচ্ছে স্পাইরিলাম, রিজিড। এটা কিন্তু রিজিড কার্ভড রোড উইথ মোর দেন ওয়ান কমপ্লিট টার্ন। আমরা অনেক সময় কি বলি, স্প্রিং, স্প্রিং তো আমরা দেখছি, তাই না? স্প্রিং, হ্যালো হ্যালো জি স্যার, জি স্যার। স্প্রিং, জাস্ট স্প্রিং এর একটা মাথা থাকে আর একটা মাথা থাকে, কিন্তু মাঝখানে অনেকগুলো পেজ থাকে, তাই না? জাস্ট এই জি স্প্রিং শেপড যেটা, সেটাকে বলা হচ্ছে স্পাইরিলাম। কিন্তু এখানে মাথায় রাখতে হবে এটা রিজিড, ফ্লেক্সিবল না। যেটা ফ্লেক্সিবল না, রিজিড, সেটাকে বলা হচ্ছে স্পাইরিলাম। কিছু কিছু কোয়েল দেখো, কিছু কিছু কোয়েল হয় বাইরে বাইরে হচ্ছে বাজারে, যেটা কোয়েল তো পেঁচানো, কিন্তু টান দিতে যাও ভেঙে যায়, তাই না? তার মানে এটাকে রিজিড। আবার কিছু কোয়েল আছে, নিনজা কোয়েল, একটু ফ্লেক্সিবল, তুমি টানে একটু সোজা করো তাও ভেঙে যাবে না। দেখছো কি? জি স্যার। হ্যাঁ, দুই ধরনের কয়েল আছে। নিনজা কয়েল, যেটা নিনজা কয়েলটা ফ্লেক্সিবল, আর নি কি আছে? আচ্ছা যাই হোক, ওইটার দিকে আমি যাচ্ছি না। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে কি, এর প্রথম আমরা দ্বিতীয় ক্লাসিফিকেশন যেটা স্পাইরিলাম, সেটা হচ্ছে রিজিড। আর এরপরে যেটা স্পাইরোকেট, সেটা হচ্ছে ফ্লেক্সিবল। এই দুটার মধ্যে পার্থক্য এতটুকুই। মোর দেন ওয়ান কমপ্লিট টার্ন প্রত্যেকটাতেই স্প্রিং লাইক, বাট একটা রিজিড আর একটা হচ্ছে ফ্লেক্সিবল। যেটা রিজিড সেটাকে বলা হচ্ছে স্পাইরিলাম, আর যেটা ফ্লেক্সিবল সেটাকে বলা হচ্ছে স্পাইরোকেট, ঠিক আছে। তাহলে তিনটা ভাগ আছে স্পাইরিলাম ব্যাকটেরিয়ার। একটা হচ্ছে ভাইব্রিও, সেটা হচ্ছে লেস দেন ওয়ান কমপ্লিট টার্ন। আর স্পাইরিলাম, সেটা হচ্ছে রিজিড, মোর দেন ওয়ান কমপ্লিট টার্ন বা স্প্রিং লাইক শেপড। আর স্পাইরোকেট, এটাও স্প্রিং লাইক শেপড, বাট এটা হচ্ছে ফ্লেক্সিবল, ঠিক আছে। এই আজকে যে আলোচনাগুলো করা হলো, সেই আলোচনাগুলোর মধ্যে দুইটা ক্লাসিফিকেশন, এবং আমি প্রোটিস্টার একটা কথা বলছি। প্রোটিস্টা শর্ট নোট হিসেবে পরীক্ষায় খুব আসে। তারপরে তোমার ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন বা বেসড অন নিউট্রিশন, যেটা এটা পরীক্ষায় খুবই আসে। এই দুটোতে একটু গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। আজকে এইখান পর্যন্তই, আজকে আর আলোচনা হবে না, ঠিক আছে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এর পর থেকে শুরু স্যার করব। একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা বলো। স্যার ব্যাসিলাস আপনি শুধু দুইটা বললেন স্যার, ডিপ্লো ব্যাসিলাস আর স্ট্রেপ্টোব্যাসিলাস। স্ট্রেপ্টোবেসিলাস, হ্যাঁ।
কিছুক্ষণের মধ্যে কেটে যেতে পারে, জুম অ্যাপে কিছু প্রবলেম আছে। স্যার কিন্তু মোনোব্যাসিলাস, কক্কোব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাস আছে স্যার। আচ্ছা শোনো, এই শীটগুলো যেটা রিসেন্ট করে আপডেট হয়েছে, টোটাল 5টা ব্যাসিলাস আছে। শোনো শোনো, এটার আপডেট কিছু শীট আসছে বুঝছো, ওই আপডেট শীটটা আমি এখন হাতে কাছে পাই নাই। আপডেট যেগুলো আছে সেগুলো আমি পরে পুনরায় একদিন আলোচনা করে দেব, ঠিক আছে? আর যেগুলো আলোচনা হলো এগুলোর মধ্যে যদি বুঝতে না জি পারো স্যার। কোথাও, সেগুলো থেকে কোশ্চেন করো। যদি আপডেট থেকে থাকে কোনো কিছু, সেগুলো নিয়ে আমি পরে একদিন শর্ট ক্লাসে একটা আলোচনা করে দেব, ঠিক আছে? আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, এগুলা বুঝছি স্যার, ক্লিয়ার স্যার, একদম হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, তাহলে যেগুলো আপডেট আছে, যে আপডেট হয়তো বা আমার কাছে নাই অনেক কিছুই, যেগুলো আপডেট আমি আছে সেগুলো আমি পরে আলোচনা করে দেবো একদিনে, ওকে? হ্যালো, জি স্যার। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, নেক্সট ক্লাসে আবার আগাম জানাই স্যার দেবো। শীটের ছবিগুলা আচ্ছা শোনো, একটু একটু শোনো, জি স্যার, তোমাদের যে আসসালামু ক্লাসটা, আলাইকুম। শোনো 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 শোনো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শীটের ছবিগুলো স্যার। তোমাদের যে জি স্যার আছে। ক্লাসটা নেওয়া হলো আজকে, জি সেটা স্যার, বলেন। সেই ক্লাসটা আমি রেকর্ড করছি বুঝছো। সেই ক্লাসটা রেকর্ড করা হয়েছে, সেই ক্লাসটা তোমাদের রকন স্যারের, যেই হোস্টের এখান থেকে আমি এটা ব্যবহার করতেছি, তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল থেকে তোমরা এটার ভিডিও নিতে, অডিও রেকর্ড নিয়ে নিতে পারবা, যেটা লিঙ্কটা তোমাদের মেসেঞ্জারে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা এই অডিও জি স্যার রেকর্ডটা, জি স্যার। জি আজকে যে স্যার। ক্লাসটা হলো এটার অডিও রেকর্ডটা তোমরা ইউটিউব চ্যানেলে পাবা, এটার লিঙ্ক তোমাদের মেসেঞ্জারে চলে গেছে, ঠিক আছে?